হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলেছি তোমাদের জন্য মোস্ট এক্সাইটেড জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্সের 2024-এর জিএনএম এএনএম প্রিপারেশনের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, আজ থেকে আমরা জীবন বিজ্ঞানের 2025-এ যারা যারা জিএনএম এএনএম এ প্রিপেয়ার করতে চাইছো 2025 সালে, এবছর তো যা হওয়ার হলো, কাউন্সিলিং হয়ে গেছে, সবকিছু ডান। এইবার 2025-এ যারা জিএনএম এএনএম প্রিপারেশন করতে চাইছো এবং তারা ফ্রি অফ কস্টে প্রিপারেশন করতে চাইছে উইথ অথেন্টিসিটির সাথে, তার মানে হচ্ছে এটা যে ফ্রি অফ কস্ট মানে শুধুমাত্র এটা না যে ক্লাসটা হবে বাস ডান। এখানে যা পড়াবো এর আগের বছর আমার ভিডিওগুলো এই চ্যানেলেই দেওয়া আছে, তোমরা সেটা চেক আউট করতে পারো। আমাদের সাথে স্টিক হয়ে থাকো, ফ্রি অফ কস্টে তোমরা সেই কন্টেন্ট পাবে যেটা পেইড ব্যাচে কন্টেন্ট হয় না। ঠিক, এটা আমি এখন ক্লেম করছি, শেষে গিয়ে তোমরা নিজেরা ক্লেম করবে না স্যার ঠিক বলেছিল। তো চলো আজকে বেশি কথা না বলে শুরু করা যাক বায়োলজির আমাদের আজকের প্রথম ক্লাস। দেখো, আমরা প্রথমে আজকে কি পড়বো? কোষ বিভাজন ও কোষ চক্র। কি পড়বো আমরা? প্রথম যেটা আছে না, জীবনের প্রবাহ মাত্রা। কি আছে? জীবনের প্রবাহ মাত্রা। চ্যাপ্টারের নাম কন্টিনিউটি ইন লাইফ। ঠিক, সেই চ্যাপ্টারটা আমরা শুরু করব। সেই চ্যাপ্টারের প্রথমে কি আছে? কোষ বিভাজন ও কোষ চক্র। তো কোষ চক্রের আলাদা চ্যাপ্টার আছে যেখানে আমি সেল সাইকেল বলে কোষ চক্রকে, সেখানে আমি সম্পূর্ণ ডিটেলসে পড়াবো। তো এই চ্যাপ্টার আমি আজকে ফার্স্ট ক্লাসে কি পড়াবো? মাইটোসিস হালকা বলবো, মিওসিস কি সেটা বলবো, ডিটেলসে আমরা পরে পড়বো। মাইটোসিস আলাদা পড়বো, কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন আলাদা পড়বো। আচ্ছা, কোষ বিভাজন কি, তার ডিফারেন্ট এই যে টপিক গুলো রেখেছি পয়েন্টস বলে, মাইটোসিস, মিওসিস, কোষ বিভাজন, ফ্লেমিং, ক্রোমোজোম, ক্রোমাটিন, নিউক্লিয়াস, ডিএনএ, জিন, কতটা লেন্থ হয় ডিএনএ, টাইপস অফ ক্রোমোজোম, ক্রোমাটিড, প্রাথমিক কাজ, গৌণ কাজ, যে পয়েন্টগুলো এখানে মেনশন করা আছে সে প্রত্যেকটা পয়েন্ট আজকে আমি তোমাদেরকে ডিটেলসে পড়াবো, যাতে করে 2025-এর জিএনএম এএনএম আসবে এই টপিক থেকে একটা কোশ্চেন যেখানে তোমাদের কোনোভাবে মিস হবে না। আমি বলবো না যে দুটো চারটে কোশ্চেন আছে এই টপিক থেকে, যে কটা আমি টপিক নিয়েছি সেখান থেকে ম্যাক্সিমাম 2 মার্কস থাকবে তোমাদের আপকামিং 2025-এর জিএনএম এএনএম। তো যদি ক্লাসটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, স্টিক থাকো, পজিটিভিটি থাকো, যা হওয়ার হয়েছে কাউন্সিলিং এ 2025-এর জন্য যদি প্রিপারেশন করতে চাও সিরিয়াসলি, তাহলে চলো শুরু করা যাক ক্লাস। তো প্রথমে আমি শুরু করবো কাকে দিয়ে? প্রথমে দেখো আমি শুরু করবো কাকে দিয়ে? নিউক্লিয়াসকে দিয়ে শুরু করবো। দেখো কাকে দিয়ে আমি শুরু করবো? নিউক্লিয়াসকে। দেখো, কোষ তোমরা জানো, প্রত্যেকটা লিভিং সেল যারা আছে, প্রত্যেকটা সজীব কোষ যারা আছে, প্রত্যেকটা সজীব কোষের মধ্যে কে থাকে? নিউক্লিয়াস থাকে। ঠিক, নিউক্লিয়াসের 4টা অংশ আমরা জানি। কি স্যার? নিউক্লিয়াসের 4টা অংশ। নিউক্লিয়াসের সব থেকে যে মাঝখানে ঘন অংশ থাকে তাকে কি বলে? নিউক্লিওলাস বলে। কি বলে? নিউক্লিওলাস বলে। নিউক্লিয়াসের যে মেমব্রেনটা আছে তাকে কি বলে? নিউক্লিয় মেমব্রেন বলে বা নিউক্লিয় পর্দা বলে। তা দুটো বললাম। আমি সজীব কোষে নিউক্লিয়াসকে নিয়ে ডিসকাস করছি কারণ ওখান থেকে এই টপিকটা তৈরি হয়েছে। আবার বলছি, সজীব কোষে নিউক্লিয়াসকে নিয়ে বলছি কারণ সেখান থেকে টপিকটা তৈরি হয়েছে। তো প্রত্যেকটা সজীব কোষে কি থাকে স্যার? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের 4টা অংশ। সবার বাইরের যে মেমব্রেন থাকে তাকে কি বলি স্যার? নিউক্লিয় পর্দা। কি বলি স্যার? নিউক্লিয় পর্দা। সব থেকে ভেতরে যে ঘন অংশ নিউক্লিয়াস তাকে কি বলি স্যার? নিউক্লিওলাস। আর নিউক্লিওলাস থেকে এরকম ফাইবারের মতো বেরিয়ে তাকে কি বলি স্যার? নিউক্লিয় ফাইবার বা নিউক্লিয় জালিকা বাংলায় বলে। আর নিউক্লিয়াসের মধ্যে যে তরল পদার্থ থাকে তাকে কি বলি স্যার? নিউক্লিয় প্লাজম বা নিউক্লিয় রস। আমি ড্র করে দেখাচ্ছি। দেখো, যদি আমি একটা নিউক্লিয়াসকে ড্র করি, ভালো করে দেখো, যদি এটা আমি একটা নিউক্লিয়াসকে ড্র করি, তো নিউক্লিয়াসের বাইরের যে আউটার মেমব্রেনটা হয় না, সেটা কন্টিনিউয়াস হয় না। এরকম একটা মাঝখানে গ্যাপ, এখানে মাঝখানে এরকম করে গ্যাপ থাকে, দেখতে পাচ্ছ? দেখো আমি মাঝখানে গ্যাপ করে দিলাম। তার মানে হচ্ছে কি, যে এটা হচ্ছে নিউক্লিয়াসের আউটার মেমব্রেন। এটা ধরুন একটা কোষ, আবার বলছি এটা ধরুন একটা কোষ। আর একটা কথা বলে দিই, এই বোর্ডটা খুব ছোট হয়ে গেছে পড়ানোর জন্য। আমি বোর্ড রিসেন্টলি চেঞ্জ করব, হয়তো 3-4টে ক্লাসের মধ্যে বোর্ড চেঞ্জ হয়ে যাবে, তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক, এই কয়েকটা ক্লাস একটু কষ্ট করে দেখে নাও। হ্যাঁ, দেখো, তো এটা হচ্ছে একটা কোষের, এটা সজীব কোষের মধ্যে একটা অংশ কি হচ্ছে? এটা নিউক্লিয়াস। কি স্যার? এটা নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের আমি বললাম 4টে অংশ। সবার বাইরে যে এই যে দেখো, তো একটা হয় কন্টিনিউয়াস, দেখো এদিকে একটা হয় কন্টিনিউয়াস মেমব্রেন মানে একদম ঘেরা, একটা হয় এরকম ডট 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 ডট, একে বলে ডিসকন্টিনিউয়াস মেমব্রেন, যার মধ্যে কি আছে? ছোট ছোট ছিদ্র আছে, যাকে কি বলে? পোর বলে। তার মানে নিউক্লিয়াসকে যে ঘিরে রাখছে তাকে কন্টিনিউয়াস থাকে না। দেখো, ডট মাঝখানে গ্যাপ 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 করা আছে। তার মানে হচ্ছে এটা নিউক্লিয়াসের যে বাইরের মেমব্রেন বা পর্দাটা, সেটা কি হয় না? কন্টিনিউয়াস হয় না। কি হয়? ডিসকন্টিনিউয়াস হয়। আর এই যে নিউক্লিয়াসের মেমব্রেন যেখানে ছোট ছোট গর্তের মতো আছে, কি বলে? পোর বলে। কি বলে? পোর। আচ্ছা, নিউক্লিয়াসের পার্ট, এটাকে কি বলবো আমি? নিউক্লিয়ার মেমব্রেন।
আর নিউক্লিয়ার মেমব্রেনে কি আছে, পোর, তাকে কি বলবো, নিউক্লিয় পোর। আমি আবার রিপিট করছি, নিউক্লিয়াসের প্রথম হচ্ছে কি সবার বাইরের লেয়ার বা পর্দা। নিউক্লিয়াসের যে বাইরের পর্দাটা হয় সেটা কন্টিনিউয়াস পর্দা হয় না, মাঝখানে গ্যাপ 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 পর্দা হয়, আর এই গ্যাপ গুলোকে কি বলে, পোর। আর এই পোর গুলো কার পোর, নিউক্লিয়াসের পোর, যেটাকে আমি কি বলবো, নিউক্লিয় পোর। তাহলে নিউক্লিয়াসের মেমব্রেন কি হলো, নিউক্লিয়াসের মেমব্রেন কি, ডিসকন্টিনিউয়াস, মানে মাঝখানে কি থাকে, ছোট ছোট ছিদ্র থাকে, আর সেই ছিদ্রগুলোকে কি বলবো আমি, নিউক্লিয় ছিদ্র বা নিউক্লিয় পোর বলবো। নিউক্লিয়াসের একটা পার্ট হলো। সেকেন্ড পার্ট কি বললাম, তাহলে এটা কি হলো স্যার, নিউক্লিয়ার মেমব্রেন। এনএম মানে কি স্যার, নিউক্লিয়ার মেমব্রেন। আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে এটা কি আছে স্যার, এনপি, নিউক্লিয়ার পোর। কি আছে স্যার, নিউক্লিয়ার পোর। তার মানে এগুলো কি স্যার, প্রত্যেকটা এক একটা পোর। আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে সব থেকে ঘন অংশ থাকে, তাকে কি বলি আমি স্যার, নিউক্লিওলাস। কি বলি স্যার, নিউক্লিওলাস। তাহলে এটাকে কি বলবো স্যার আমি, নিউক্লিওলাস। কি বলবো স্যার, নিউক্লিয়াস। আর এটা হচ্ছে কি নিউক্লিয়াসের সব থেকে ঘন অংশ বললাম। আর নিউক্লিয়াস থেকে স্যার এরকম ফাইবার লাইক অনেকগুলো স্ট্রাকচার বেরিয়েছে। কি আছে স্যার, এরকম অনেকগুলো ফাইবার লাইক স্ট্রাকচার বেরিয়েছে, তাকে কি বলি স্যার আমি, নিউক্লিয় ফাইবার। কি বলবো স্যার আমি, নিউক্লিয় ফাইবার। আবার রিপিট করছি, নিউক্লিয়াসের চারটা অংশ, আমি এখন পর্যন্ত তিনটে বলেছি। সবার বাইরে কে থাকে, নিউক্লিয় পর্দা, যেটা কন্টিনিউয়াস হয় না, ডিসকন্টিনিউয়াস হয়। তার মানে স্যার মাঝখানে মাঝখানে ছোট ছোট ছিদ্র থাকে, যাকে আমি নিউক্লিয়ার পোর বলি। এবার নিউক্লিয়াসের সব থেকে ঘন অংশকে কি বলি স্যার আমি, নিউক্লিওলাস। কি বলি স্যার, নিউক্লিওলাস। আর নিউক্লিওলাস থেকে অনেকগুলো ফাইবারের মতো অনেক স্ট্রাকচার তৈরি হয়, ফাইবার মানে দড়ির মতো, দড়ির মতো অনেকগুলো স্ট্রাকচার তৈরি হয়, তাকে কি বলি আমি স্যার, নিউক্লিয়, কি বলি স্যার আমি, নিউক্লিয় ফাইবার বা নিউক্লিয় জালিকা। বাংলায় নিউক্লিয় ফাইবারকে কি বলে, নিউক্লিয় জালিকা। আর নিউক্লিয়াসের মধ্যে যে দেখো, নিউক্লিয়াসের মধ্যে যে ডট একটা তরল পদার্থ থাকবে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে, একটা তরল পদার্থ থাকবে। এই তরল পদার্থকে আমি কি বলবো স্যার, নিউক্লিয় প্লাজম। কি বলবো স্যার আমি, নিউক্লিয় প্লাজম, বাংলায় কি বলে, নিউক্লিয় রস। ঠিক, তা নিউক্লিয়াস আমি চারটা লেয়ার বললাম, সবার বাইরে যে পর্দাটাকে কি বলে আমি, নিউক্লিয় মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে কি আছে, ছোট ছোট পোর আছে, তাকে কি বলবো আমি, নিউক্লিয়ার পোর বলবো। আর নিউক্লিয়াসের মধ্যে সব থেকে ঘন অংশকে আমি কি বলবো, নিউক্লিয়াস বলবো। নিউক্লিয়াস থেকে কি তৈরি হচ্ছে স্যার, অনেকগুলো অনেকগুলো ফাইবারের মতো স্ট্রাকচার তৈরি হচ্ছে, তাকে আমি কি বলবো স্যার, নিউক্লিয় ফাইবার বা নিউক্লিয় জালিকা বলবো। আর নিউক্লিয়াসের মধ্যে যে তরল পদার্থ থাকে, তাকে আমি কি বলবো স্যার, নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম বলবো। এতটা ক্লিয়ার হয়ে গেছে নিউক্লিয়াসের সম্বন্ধে, এখন এতটুকুই জানো, পরে আমরা ডিটেলসে পড়বো। এতটা ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমাদের সবার বাড়িতেই দেখবা উল, উলের বল হয় না, উল দিয়ে যেটা হয় না, যে মা বা আমাদের ঠাম্মিরা কি করে, ঠাকুমারা কি করে, দেখবে যে উল কিনে নিয়ে আসে। উলের একটা দেখবো যে মানে অনেক উলটা যেখানে পেঁচানো থাকে, তখন কি বলে আমরা, উলের বল। এবার ধরে নাও উল দিয়ে কি করে, যে আসন টাসন বানায় না, ওটাকে বলে উল। একটা সুতোর মতো হয় না, কালারিং সুতো, উল বলে ওটাকে। ঠিক, তো ওই উলের ধরে নাও যে বলটা, অনেক অনেক বড় উলকে এক জায়গায় বলের মতো পেঁচিয়ে রাখে, তো ওই যে উলের বলটা, ওটাকে তুমি বলতে পারো কি স্যার, নিউক্লিওলাস। কি বলবো স্যার আমি, নিউক্লিয়াসের যে ঘন অংশটা তার নাম কি ছিল, নিউক্লিওলাস। তো উলের বলকে আমি কি বলবো স্যার, নিউক্লিওলাস। কি বলবো স্যার আমি, নিউক্লিওলাস। এবার স্যার আমি উলের বলের যদি একটাকে ধরি, একটা শেষ অংশকে ধরি, আর বলটাকে ছেড়ে দিলাম হাত থেকে, তাহলে কি হবে, একটা দড়ির মতো খুলতে 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 চলে আসবে না, হচ্ছে না ফিল? একটা উলের বল আছে, উলের বলের একটা শেষ প্রান্তকে আমি ধরলাম, যে বলটাকে ছেড়ে দিলাম, তাহলে একটা একটা কি হবে, দড়ির মতো উলের বল, উলটা খুলতে খুলতে চলে আসবে। এটাকে কি বলবো স্যার আমি স্যার, কি বলবো স্যার আমি স্যার, নিউক্লিয় জালক বা নিউক্লিয় ফাইবার। তার মানে নিউক্লিয় ফাইবার কিচ্ছু না স্যার, নিউক্লিয়াস থেকেই তৈরি হচ্ছে কি একটা ফাইবার বা জালক, যেটা আমি উলের সাথে কম্পেয়ার করতে পারি, মানে তুলনা করতে পারি। এইবার স্যার এই যে একটা উলের বল ছিল, যাকে আপনি বললেন নিউক্লিয়াস, তার এক প্রান্তকে আমি টেনে ধরলে যে খুলতে দড়ির মতো খুলছে, তাকে কি বলছে, আমি নিউক্লিয় জালক বা নিউক্লিয় ফাইবার বলছি স্যার। এইবার এই যে নিউক্লিয় ফাইবারটা, এই নিউক্লিয় ফাইবারটা যখন বড় হয়ে যায়, তখন তাকে কি বলে স্যার, ক্রোমাটিন বলে। কি বলে স্যার, ক্রোমাটিন বলে। কি বলে স্যার, ক্রোমাটিন বলে। তার মানে নিউক্লিয়াসের মধ্যে কে ছিল, নিউক্লিওলাস, যেটা উলের বল। উলের বলে একটা কর্নার, একটা সাইড ধরে বাকিটাকে ছেড়ে দিলে দড়ির মতো বেরিয়ে আসছে উলটা, তাকে আমি কি বলবো স্যার, নিউক্লিয় জালক। আর এই নিউক্লিয় জালকটা যখন অনেক বড় হয়ে যাবে স্যার, তখন তাকে আমি কি বলবো স্যার, কি বলবো স্যার, ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার। কি বলবো স্যার আমি, ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার। এইবার ধরে নাও আমি একটা কথার মানে বলছি, যে তোমার কাছে এত বড় কি আছে, ক্রোমাটিন তন্তু আছে। এবার তুমি এটাকে ভাঁজ করছো, কি করছো, ভাঁজ করছো। দেখো আমি বোর্ডের দিকে দেখো, আমি দেখো ভালো করে বলে দিচ্ছি। তার মানে আমি তোমাকে এটা বলতে চাইছি, যে ধরে নাও আমি বলতে চাইছি যে এইখানে কে ছিল স্যার, এইখানে ছিল স্যার নিউক্লিওলাস স্যার। এখান থেকে কি আসছিল স্যার, এখান থেকে কি আসলো স্যার, ক্রোমাটিন ফাইবার, এরকম করে আসলো।
এই ক্রোমাটিন ফাইবার নিউক্লিয়াস থেকে কি আসবে স্যার? নিউক্লিয় জালক। নিউক্লিয়াস থেকে কি আসবে স্যার? নিউক্লিয় জালক। নিউক্লিয় জালকটা যখন অনেক বড় হয়ে যাবে তখন কি হবে স্যার? ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার। আর এই ক্রোমাটিন ফাইবারটা কি হবে? এরকম করে নিজেদের মধ্যে পেঁচাবে। দেখো ক্রোমাটিন ফাইবারটা কি করবে? এরকম করে নিজেদের মধ্যে পেঁচাবে, পেঁচিয়ে পেঁচিয়ে কি বানাবে? এরকম এক্স লাইক স্ট্রাকচার বানাবে, এরকম এক্স লাইক স্ট্রাকচার বানাবে। এটাকে আমি কি বলবো স্যার? ক্রোমোজোম। কি বলবো স্যার আমি? ক্রোমোজোম। তার মানে আমি কি বলতে পারি? নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস, সেখান থেকে আসছে নিউক্লিয় জালিকা মানে নিউক্লিয় ফাইবার, সেখান থেকে কি আসছে? ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার। আর এই ক্রোমাটিন ফাইবার গুলো নিজেদের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে কি বানাচ্ছে স্যার? ক্রোমোজোম বানাচ্ছে। কি বানাচ্ছে স্যার? ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম তৈরি হয় কোথায়? কোষের নিউক্লিয়াসের নিউক্লিওলাস থেকে। নিউক্লিওলাসের কোন পার্ট থেকে? নিউক্লিয় জালক থেকে। নিউক্লিয় জালকটা কি বানায়? ক্রোমাটিন বানায়। তাহলে আমি এরকম বলতে পারবো না? কোষ, সজীব কোষ, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস, নিউক্লিওলাস থেকে আসছে নিউক্লিয় জালিকা, নিউক্লিয় জালিকা থেকে আসছে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তুগুলো পেঁচিয়ে পেঁচিয়ে কি বানাচ্ছে স্যার? ক্রোমোজোম বানাচ্ছে। কি বানাচ্ছে স্যার? ক্রোমোজোম বানাচ্ছে। আর ক্রোমোজোম দেখতে কি রকম হয় স্যার? এক্স শেপ হয়। কি রকম? নরমালি এক্স শেপের ক্রোমোজোম হয়। দেখো একটা জিনিস দেখো, যদি আমি বলি ভালো করে দেখো, যে এখানে ধরে নাও কোনো একটা কি ছিল? নিউক্লিওলাস ছিল। এখান থেকে কি আসলো স্যার? এগুলো ক্রোমাটিন ফাইবার আসলো। কি আসলো স্যার? ক্রোমাটিন ফাইবার। আর এই ক্রোমাটিন ফাইবারটা আস্তে 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 প্যাঁচাতে প্যাঁচাতে এরকম হয়ে গেছে। কি করেছে স্যার? প্যাঁচাতে প্যাঁচাতে স্যার এরকম হয়ে গেছে। ঠিক, তাহলে এটা কি বানালো স্যার? ক্রোমোজোম। দেখো আমি বলছি এটা কি? নিউক্লিওলাস। এটা কি? নিউক্লিয় জালক। নিউক্লিয় জালকটা কি হয়ে গেল স্যার? ক্রোমাটিন ফাইবার হয়ে গেল। আর এই ক্রোমাটিন ফাইবারটা বা ক্রোমাটিন দুটো পেঁচিয়ে পেঁচিয়ে কি হলো স্যার? এক্স লাইকের স্ট্রাকচার বানালো। একে কি বলবো স্যার আমি? ক্রোমোজোম। আচ্ছা, এবার এই দেখো, এটা একটা ক্রোমোজোম এর বাহু, এটা একটা ক্রোমোজোমের বাহু। কথা বুঝছো না? এটা একটা ক্রোমোজোমের বাহু, এটা একটা ক্রোমোজোমের বাহু। দুটো বাহু যুক্ত আছে কার মাধ্যমে? একটা একটা ধরনা আমি তোমাকে বললাম এটা একটা লাঠি, আমি তোমাকে বললাম এটা একটা লাঠি আর এটা একটা লাঠি, দুটোকে আমি এরকম করে জয়েন্ট করে দিলাম। তাহলে দেখো এই যে জয়েন্ট, এটা একটা ক্রোমোজোমের বাহু, এটা একটা ক্রোমোজোমের বাহু, আর এটাকে জয়েন্ট করলাম কে? একটা পার্টিকুলার জায়গাকে দিয়ে। এই পার্টিকুলার জায়গাটা যেটা ক্রোমোজোমকে জয়েন্ট রাখে তাকে কি বলি আমি স্যার? সেন্ট্রো কি বলি স্যার আমি? কি বলি বলো? সেন্ট্রোমিয়ার বলো। কি বলো স্যার আমি তাকে? সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ার কি স্যার? সেন্ট্রোমিয়ার হচ্ছে এই ক্রোমোজোমের মাঝখানের অংশ যেটা ক্রোমোজোমের দুটো বাহুকে জয়েন্ট করে রাখছে। কি বলবো আমি স্যার? সেন্ট্রোমিয়ার। কি বলবো স্যার আমি কে? সেন্ট্রোমিয়ার। ঢুকেছে মাথার মধ্যে? আর একটা জিনিস মাথায় রাখবা, এই যে ক্রোমোজোম আমি একটা ড্র করলাম, ক্রোমোজোমের দুটো বাহু বললাম, এটা একটা বাহু আর এটা একটা বাহু, এটা একটা বাহু আর এটা একটা বাহু, দুটো বাহুকে জয়েন করে কে রেখেছে স্যার? সেন্ট্রোমিয়ার। এবার দেখো জয়েন করার পরে ক্রোমোজোমের চারটা ভাগ পাচ্ছ না? এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ আর এটা একটা ভাগ। তাহলে দেখো 1 2 3 4, এই এক একটা ভাগকে বলে ক্রোমাটিড। কি বলে? ক্রোমাটিড। কি বলে? ক্রোমাটিড। আবার বলছি আমি যে দুটো ক্রোমোজোমের কটা বাহু থাকে স্যার? দুটো বাহু। দুটো বাহু যুক্ত থাকে কার মাধ্যমে স্যার? সেন্ট্রোমিয়ারের মাধ্যমে যুক্ত থাকে। কার মাধ্যমে যুক্ত থাকে স্যার? সেন্ট্রোমিয়ার মাধ্যমে। এবার স্যার সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের দুটো বাহুকে যুক্ত করবে তখন চারটে ছোট ছোট অংশ তৈরি হচ্ছে। দেখো চারটে ছোট ছোট অর্ধেক অর্ধেক বাহু তৈরি হচ্ছে। কি বলবো স্যার আমি? ক্রোমাটিড বলবো। কি বলবো স্যার আমি? ক্রোমাটিড। তাহলে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। আর সবগুলো যুক্ত আছে কার মাধ্যমে? সেন্ট্রোমিয়ারের মাধ্যমে। হয়েছে? এবার আর একটা জিনিস আমি দেখো, যে এটা ছিল স্যার একটা সিঙ্গেল ক্রোমোজোম, না সিঙ্গেল একটা ক্রোমোজোমের বাহু। এটা ছিল স্যার একটা সিঙ্গেল ক্রোমোজোমের বাহু। এবার দেখো তো এই ক্রোমাটিডটা আর এই ক্রোমাটিডটা কি একই ক্রোমোজোমের বাহু থেকে এসছে? আমি বলতে চাইছি এই ক্রোমাটিডটা আর এই ক্রোমাটিডটা কি একই ক্রোমোজোমের বাহু থেকে এসছে? না স্যার, এই ক্রোমাটিডটা এই ক্রোমোজোমের বাহু থেকে এসছে, এই ক্রোমাটিডটা স্যার এই ক্রোমোজোমের বাহু থেকে এসছে। যদি ক্রোমাটিড গুলো একই ক্রোমোজোমের বাহু থেকে না আসে, যেমন এটা এখান থেকে এসছে, এটা এখান থেকে এসছে, তাহলে এই ক্রোমাটিডটা এই ক্রোমোজোম বাহু থেকে, এই ক্রোমাটিডটা এই ক্রোমোজোম বাহু থেকে, তাহলে এই দুটো ক্রোমাটিডকে একে অপরে কি বলবো আমি? নন সিস্টার ক্রোমাটিড। কি বলবো আমি একে? নন সিস্টার ক্রোমাটিড। তা নন সিস্টার ক্রোমাটিড কি? যদি ক্রোমাটিড গুলো ক্রোমোজোমের অন্য অন্য অংশ বাহু থেকে আসে তখন থেকে আমি কি বলবো স্যার? নন সিস্টার ক্রোমাটিড। কিন্তু স্যার এই ক্রোমাটিডটা আর এই ক্রোমাটিডটা দেখো তো একটাই বাহুর অংশ না? আবার বলছি, এই ক্রোমাটিডটা আর এই ক্রোমাটিডটা একটাই বাহুর অংশ, তাহলে এই ক্রোমাটিডটাকে আমি কি বলবো? সিস্টার ক্রোমাটিড। কি বলবো স্যার আমি? সিস্টার ক্রোমাটিড। কি বলবো স্যার আমি? সিস্টার ক্রোমাটিড। আবার বলছি, ধর না এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এখানে কি আছে স্যার? সেন্ট্রোমিয়ার আছে, এখানে কি আছে? সেন্ট্রোমিয়ার। তাহলে এটা একটা ক্রোমোজোমের বাহু, এটা একটা ক্রোমোজোমের বাহু। ধরো আমি নাম দিলাম, এর নাম 1, এর নাম 2, এর নাম 3, এর নাম 4। যেটা 1 আর 2 আছে, দেখো 1টা কোথা থেকে এসছে স্যার? এটা থেকে এসছে স্যার।
টুটা কোথা থেকে এসছে স্যার? এখান থেকে এসছে, মানে এই বাহুটা থেকে। তার দুটো স্যার একই বাহুর অংশ না, তাহলে এই দুটো ক্রোমাটিডকে আমি কি বলবো স্যার? নন সিস্টার ক্রোমাটিড। কিন্তু স্যার এই যে 1 আর 3 এটা কি স্যার? একটাই ক্রোমোজোম বাহুর অংশ, এটাকে আমি কি বলবো স্যার? সিস্টার ক্রোমাটিড। মানে একটাই বাহুর দুটো ক্রোমাটিড হলে সিস্টার, দুটো ক্রোমাটিড অন্য বাহুর হলে তাকে কি বলবো? নন সিস্টার। আর একটা জিনিস মনে রাখবা, এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই একটা জিনিস হয় যাকে বলে ক্রসিং ওভার। পরে পড়াবো আমি এগুলো, কি বলে কে? ক্রসিং ওভার। খালি মনে রাখবা ক্রসিং ওভার কি? ক্রসিং ওভার হচ্ছে একটা ঘটনা যেটা ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয়, ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয়। আমি এটা নিয়ে ডিটেলসে পরে পড়াবো। তাহলে আমি কি বললাম? কোষ বিভাজন। আচ্ছা, কোষ বিভাজন কি? কোষ বিভাজন কি? ধরো না আমরা যখন ছোট ছিলাম, মাতৃগর্ভে ছিলাম, তখন কি হয়েছিল যে স্পার্ম একটা ওভা প্রথমে ফার্টিলাইজ করে, দিয়ে জাইগোট বানায়, যেটা সিঙ্গেল সেল মানে এক কোষীয় জাইগোট হয়। সেই জাইগোটটা আস্তে আস্তে কি করে? মাইটোসিস ডিভিশন করে, মাইটোটিক ডিভিশন, দিয়ে একটা কোষ থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকম হতে হতে একটা কমপ্লিট অর্গানিজম তৈরি হয় মাতৃগর্ভে। ঠিক? তাহলে যে প্রসেসের মাধ্যমে একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হচ্ছে তাকে কি বলবো আমি স্যার? কোষ বিভাজন। তাকে আমি কি বলবো স্যার? কোষ বিভাজন। তাহলে আমি কোষ বিভাজন বলে দিলাম। ফ্লেমিং, ফ্লেমিং কে ছিল? ফ্লেমিং ছিল প্রথম সায়েন্টিস্ট যে কি করেছিল, যে প্রথম কোষ বিভাজনটা লক্ষ্য করেছিল। কার মধ্যে করেছিল? স্যালামেন্ডারের মধ্যে। এটা মনে রাখবা, ফ্লেমিং ইজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট হু ডিসকভার্ড দ্য সেল ডিভিশন ইন দ্য স্যালামেন্ডার। সেকেন্ড দেখো, ক্রোমোজোম। ক্রোমোজোম আমি অলরেডি বলে দিলাম যে নিউক্লিয়াসের মধ্যে সব থেকে ঘন অংশ ছিল নিউক্লিওলাস, নিউক্লিয়াস থেকে নিউক্লিয় জালিকা, ক্রোমাটিন তৈরি হয়, আর এই ক্রোমাটিন গুলো পেঁচিয়ে পেঁচিয়ে কি এক্স আকৃতির স্ট্রাকচার বানায়, যাকে ক্রোমোজোম বলে। ক্রোমাটিন বলে দিলাম। ক্রোমাটিন কি? যখন নিউক্লিয়াস থেকে নিউক্লিয় জালিকা গুলো বেরিয়ে আসে, সেটা যখন অনেক বড় হয়ে যায়, ওই যে উলের মতো, যে একটা উলের বল ছিল, একটা কর্নার ধরে ছেড়ে দিল, তাহলে অনেক বড় দড়ি পাবা, তাকে কি পাবো স্যার? ক্রোমাটিন। ক্রোমাটিন বলে দিলাম। আচ্ছা স্যার, ক্রোমোজোম, ক্রোমাটিন এগুলো বলে দিলাম। নিউক্লিয়াস তোমাকে বলে দিলাম। ডিএনএ কি? এবার দেখো ডিএনএ কি। তার মানে আমি যদি নিউক্লিয়াস থেকে কি পাবো? নিউক্লিয় জালক, নিউক্লিয় জালক থেকে কি পাবো স্যার? আমি ক্রোমাটিন। ক্রোমাটিন গুলো কনডেন্স মানে পেঁচিয়ে পেঁচিয়ে, কি বলে? কনডেন্স বা পেঁচিয়ে পেঁচিয়ে কি বানাচ্ছে স্যার? কি বানাচ্ছে স্যার? বানাচ্ছে স্যার ক্রোমোজোম। আচ্ছা, এবার ক্রোমোজোমের যে কোনো অংশকে তুমি কাট করো, সেটা হচ্ছে কি? ডিএনএ। ক্রোমোজোমের যে কোনো অংশকে তুমি কাট করো, তাকে কি বলবো আমি? ডিএনএ। ঠিক? তার মানে অ্যাকচুয়ালি ডিএনএটা কোথা থাকছে? ডিএনএ অ্যাকচুয়ালি ক্রোমাটিন তন্তুর মধ্যেই থাকে। কারণ দেখো এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু, একটা লম্বা ক্রোমাটিন তন্তু আছে, ওই পেঁচিয়ে পেঁচিয়ে কি বানাচ্ছে? এক্স লাইক স্ট্রাকচার বানাচ্ছে, যাকে ক্রোমোজোম বলছো। তাহলে অ্যাকচুয়ালি ডিএনএটা আছে কার মধ্যে? ক্রোমাটিনের মধ্যেই আছে। তার মানে ডিএনএ যখন তুমি ক্রোমোজোমের যে কোনো অংশকে কাট করে দেখবা, তার মধ্যে কি থাকবে? ডিএনএ থাকবে। আর ডিএনএর মধ্যে একটা স্পেশাল জায়গা থাকে যাকে জিন বলে। কি বলে? জিন। তার মানে আমি আবার বলতে চাইছি, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, নিউক্লিয় ফাইবার বা নিউক্লিয় জালক, তারপরে ক্রোমাটিন, ক্রোমাটিন থেকে হলো ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে আছে ডিএনএ, ডিএনএ এর মধ্যে আছে জিন, ক্রোমোজোমের মধ্যে আছে ডিএনএ, ডিএনএ এর মধ্যে আছে জিন। তাহলে জিন হচ্ছে ডিএনএ এর সেই অংশ যেটা কি করে, যে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে ক্যারেক্টার গুলো নিয়ে যায়। ধরুন আমি আছি, আমার বাবার থেকে কোনো ক্যারেক্টার পেয়েছি, আমার মার থেকে ক্যারেক্টার পেয়েছি, তো আমার বাবার থেকে যে ক্যারেক্টারটা আমার মধ্যে এসেছে সেটা বাবার জিন থেকে এসেছে, প্যাটার্নাল সাইড জিন থেকে। আমার মার যে ক্যারেক্টার গুলো আমার মধ্যে আছে সেটা কোথা থেকে এসেছে? ম্যাটার্নাল সাইডে জিন থেকে। ঠিক? তো এটাকে কি বলে? জিন। জিন হচ্ছে ডিএনএ এর সেই অংশটা যেটা বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। এটা খুব ইম্পর্টেন্ট লাইন। জিন হচ্ছে ডিএনএ এর সেই অংশটা যেটা বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। বা তুমি বলতে পারো জিন কি করে? এক জেনারেশন থেকে অন্য জেনারেশন কি করে? ক্যারেক্টারিস্টিক গুলোকে ক্যারি করে নিয়ে যায়। হয়ে গেছে এতটা। ডিএনএ বলে দিলাম, জিন বলে দিলাম। লেন্থ অফ ডিএনএ দেখো, মনে রাখবে একটা কোষের মধ্যে একটা আমাদের 60 ট্রিলিয়ন, জানো তো এটা? 60 ট্রিলিয়ন, 1 বিলিয়ন সমান সমান 100 কোটি, 1 বিলিয়ন সমান সমান 100 কোটি। তাহলে আমাদের দেশের জনসংখ্যা এখন কত? 1.4 বিলিয়ন অলমোস্ট, মানে 140 কোটি, এর থেকে বেশি, বাট এখন বলে দিলাম 1.4 বিলিয়ন। বিলিয়ন না, ট্রিলিয়ন, বিলিয়নের থেকেও বেশি, ট্রিলিয়ন। আমাদের আমাদের পুরো হিউম্যান বডিতে 60 ট্রিলিয়ন কোষ থাকে। কি থাকে? 60 ট্রিলিয়ন কোষ থাকে। আর একটা কোষের মধ্যে, একটা কোষের মধ্যে 2 মিটার লম্বা কি থাকে? ডিএনএ থাকে। কি থাকে? 2 মিটার লম্বা। এবার তুমি ভাববা যে স্যার কোষকে তো খালি চোখে দেখা যায় না, আর 2 মিটার তো অনেক বড় হলো, তাহলে এত বড় ডিএনএ এই যাকে খালি চোখে দেখা যায় না তার মধ্যে থাকে কি করে? সে কুণ্ডলীকৃত হয়ে প্যাচানো থাকে, যাকে সলিনয়েড মডেল বলে, যেটা আমি তোমাদের সিলেবাসে নেই, বাট আমি কোনো এক সময় তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। আবার বলছি, কোষকে খালি চোখে দেখা যায় না, বাট কোষের মধ্যে মানে নিউক্লিয়াসের মধ্যে 2 মিটার লম্বা ডিএনএ প্যাচানো অবস্থায় থাকে। তাহলে ভাবো কি
লেভেলের প্যাচিয়ে থাকে যে তুমি দেখতে পাও না। ঠিক, তো সেগুলো নিয়ে পরে বলে দেবো। তাহলে ডিএনএ লেন্থ বলে দিলাম। টাইপস অফ ক্রোমোজোম, এবার মনে রাখবা আমাদের দুই ধরনের ক্রোমোজোম দেখা যায়। ঠিক, আমাদের দু ধরনের ক্রোমোজোম হয়, একটাকে বলে অটোজোম, একটাকে বলে সেক্স ক্রোমোজোম। দেখো, যদি আমি কোনো মেল মানে মেলের কথা বলি, একটা ফিমেলের কথা বলি, ক্রোমোজোম মেনলি দু ধরনের হয়। ঠিক, মেল বা ফিমেল। আমাদের মানব দেহে একটা কোষে 46টা ক্রোমোজোম থাকে। কতগুলো থাকে? 46টা, যাকে আমি কি বলতে পারি 23 পেয়ার। 46টা ক্রোমোজোম থাকে বা 23 পেয়ার। এই 46টার মধ্যে 44 যেটা হয় না, সেটা হচ্ছে দেহ ক্রোমোজোম বা অটোজোম, যে কি করে শুধুমাত্র চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বহন করে। ঠিক, আবার বলছি, আমাদের একটা কোষে 46টা ক্রোমোজোম থাকে, 46টাকে বলে 23 পেয়ার। আর এই 46টার মধ্যে 22 পেয়ার, 46টার মধ্যে 22 পেয়ার বা 44টা যা 22 পেয়ার হতা, সেটা কি করে আমাদের দেহের চারিত্রিক বৈশিষ্ট্য, মানে আমাদের কি রকম চারিত্রিক বৈশিষ্ট্য সেটাকে নিয়ন্ত্রণ করে কে? এই 44টা ক্রোমোজোম বা 22 পেয়ার। তাহলে এটা কোথা থাকবে? মেলেও থাকবে, ফিমেলও থাকবে। তাহলে আমি লিখতে পারি 44 মেলেও, ফিমেলও কি লিখবো 44। তুমি 44 এর জায়গায় তুমি 44টা লিখতে পারো, অথবা 22p লিখতে পারো, মানে 22 পেয়ার বা 22p, একই ব্যাপার। আচ্ছা, মেল যদি হয়, এবার আমাদের দেখো দুটো স্পেশাল ক্রোমোজোম থাকে, যেটাকে বলে এক্স ক্রোমোজোম বলে, একটাকে বলে ওয়াই ক্রোমোজোম। কি বলে? একটাকে এক্স ক্রোমোজোম বলে, একটাকে ওয়াই ক্রোমোজোম বলে। যারা মেল হয় না তাদের বডিতে একটা এক্স থাকে, একটা ওয়াই থাকে। আবার বলছি, তাহলে 44টা এখানে ক্রোমোজোম ছিল, 45 46, দেখো 46টা ক্রোমোজোম ম্যাচ করে গেল। তাহলে 22 পেয়ার প্লাস 1 পেয়ার। আর এক্স ওয়াই কে কি বলে? সেক্স ক্রোমোজোম বলে। কি বলে? সেক্স ক্রোমোজোম। তাহলে এটাকে আমি কি বলবো? 1 পেয়ার সেক্স ক্রোমোজোম। ঠিক, তার মানে মেল হলে 44 অটোজোম থাকবে বা দেহ ক্রোমোজোম থাকবে, যেটা কি করবে? আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করবে, বা চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে সেটাকে নির্ধারণ করবে। তাহলে মেলেও যা থাকবে 44টা, যেটা চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করছে, ফিমেলও সেটা 44টাই থাকবে। বাট ফিমেলের ক্ষেত্রে দুটোই এক্স এক্স হয়। কি হয়? দুটোই এক্স ক্রোমোজোম থাকে। এবার দেখো, তাহলে মেল হলে কি হবে? 44 প্লাস এক্স ওয়াই, কারণ একটা এক্স ক্রোমোজোম থাকে মেলের মধ্যে, একটা ওয়াই ক্রোমোজোম থাকে। আর ফিমেল হলে কি থাকবে? 44 প্লাস এক্স এক্স। মনে রাখবা, এই যে এক্স ওয়াই বা এক্স এক্স, এটাকে কি বলে? সেক্স ক্রোমোজোম বলে, বা অ্যালোজেম বলে, বা হ্যালোজমও বলে কোনো কোনো বইয়ে। সেক্স ক্রোমোজোম বলে, অ্যালোজম বলে, বা হ্যালোজম বলে। ঠিক, তার মানে 44, এই যে এখানকার 44 বা এখানকার 44, এটা কি হলো? অটোজোম। আর মেলদের ক্ষেত্রে মানে পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই কি হলো? সেক্স ক্রোমোজোম। আর ফিমেলদের ক্ষেত্রে কি হলো? এক্স এক্স। আর সেক্স ক্রোমোজোম আরেকটা নাম কি? অ্যালোজম বা হ্যালোজম। অ্যালোজম বা হ্যালোজম, ডিরেক্টলি কোশ্চেন করতেই পারে টার্মকে ঘুরিয়ে, যে স্ত্রী দেহে অবস্থিত হ্যালোজম গুলি হলো। অ্যান্সার কি হবে? হ্যালোজম বলুক, সেক্স ক্রোমোজোম বলুক, অ্যান্সার হবে এক্স এক্স। ঠিক, টাইপস অফ আমি ক্রোমোজোম বলে দিলাম, ক্রোমাটিড আমি বলেছি। এবার প্রাথমিক খাঁজ দেখো, এবার হবে প্রাথমিক খাঁজ। ঠিক, দেখো, যদি আমি একটা ক্রোমোজোমকে এরকম ড্র করি, তো ক্রোমোজোমের এটা একটা বাহু, এটা একটা বাহু, দুটো বাহু যুক্ত হয় কার মাধ্যমে? বললাম একটু আগে, সেন্ট্রোমিয়ার। কার মাধ্যমে যুক্ত হয়? সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার যে জায়গায় থাকে ক্রোমোজোমের, আবার বলছি, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যে জায়গায় থাকে, তাকে আমি কি বলবো? প্রাথমিক খাঁজ বলবো, বা প্রাইমারি কনস্ট্রিকশন বলবো। কি বলবো আমি? প্রাইমারি কনস্ট্রিকশন বা প্রাথমিক খাঁজ বাংলায়। আবার বলছি, ক্রোমোজোমের যে জায়গায় সেন্ট্রোমিয়ার থাকে তাকে আমি কি বলবো? প্রাথমিক খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিকশন। গৌণ খাঁজ কি? যদি কোনো ক্রোমোজোমে এই প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার ছাড়া অন্য কোনো খাঁজ থাকে, তখন তাকে আমি কি বলবো? গৌণ খাঁজ বলবো। আবার বলছি, তার মানে একটা ক্রোমোজোমে প্রাথমিক খাঁজ থাকবেই, কারণ ক্রোমোজোম তৈরি হলে সেন্ট্রোমিয়ার লাগবেই। যে ক্রোমোজোমের যে দুটো বাহু তাকে জয়েন করছে কে? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার যেখানে থাকবে তখন তাকে কি বলবো আমি স্যার? প্রাথমিক খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিকশন। তো প্রাইমারি কনস্ট্রিকশন হচ্ছে সেই জায়গাটা যেখানে কি আছে? সেন্ট্রোজোম আছে। আচ্ছা স্যার, গৌণ খাঁজ কি স্যার? বা গৌণ খাঁজকে ইংরেজিতে কি বলে? সেকেন্ডারি কনস্ট্রিকশন। কি বলে? সেকেন্ডারি কনস্ট্রিকশন। যদি কোনো ক্রোমোজোমে প্রাথমিক খাঁজ ছাড়া অন্য কোনো খাঁজ থাকে, তখন তাকে আমি কি বলবো? সেকেন্ডারি কনস্ট্রিকশন বলবো। এবার হচ্ছে স্যার কাইনেটোকোর কি? কাইনেটোকোর কি? মনে রাখবা, প্রাথমিক খাঁজ যেখানে থাকে ক্রোমোজোমের, সেখানে কি থাকে? সেন্ট্রোমিয়ার। আর সেন্ট্রোমিয়ারের দুই পাশে একটা প্রোটিনের স্ট্রাকচার থাকে, প্লেটের মতো দেখতে হয়। আমি আবার বলছি, ক্রোমোজোমের যেখানে সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলে প্রাথমিক খাঁজ, আর যেখানে সেন্ট্রোমিয়ার থাকে তার দুই পাশে একটা প্রোটিনের প্লেটের মতো স্ট্রাকচার কি থাকে? প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি প্লেট লাইক স্ট্রাকচার। কি বলবো আমি? প্লেট লাইক স্ট্রাকচার। তাকে আমি কি বলবো? কাইনেটোকোর। এটা কি করে? স্পিন্ডল ফাইবার মানে বেমতন্তু
অ্যাটাচমেন্ট মানে বেমতন্তুর সঙ্গে সংযোগ স্থাপন করে যখন কোষের নিউক্লিয়াসের বিভাজন হয়। আমি পরে বোঝাবো সেগুলো, শুধু এখন জেনে রাখো প্রাইমারি কনস্ট্রিকশন বা প্রাথমিক খাঁজে কে থাকে, সেন্ট্রোমিয়ার, আর সেন্ট্রোমিয়ারের দুই পাশে প্লেট লাইক স্ট্রাকচার থাকে, কি থাকে, প্লেট সদৃশ স্ট্রাকচার থেকে, যেটা প্রোটিন নিয়ে তৈরি হয়, যাকে কি বলে, কাইনেটোকোর বলে। কোথায় হেল্প করে, স্পিন্ডেল ফাইবার বা বেমতন্তুর অ্যাটাচমেন্টে হেল্প করে। কি করে, স্পিন্ডেল ফাইবার বা বেমতন্তুর অ্যাটাচমেন্টে হেল্প করে। আমি ডিটেলসে পরে পড়াবো, যখন আমি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ পড়াবো তখন আমি ডিটেলসে বলবো এটা কাইনেটোকোরের সম্বন্ধে। এখন শুধু জেনে রাখো কাইনেটোকোর হচ্ছে প্লেটের মতো স্ট্রাকচার, যেটা থাকে কোথায়, সেন্ট্রোমিয়ারের দুই পাশে থাকে, আর সেটা প্রোটিন নিয়ে তৈরি হয়। হয়েছে। এবার দেখো স্যার এনওআর। এনওআর মানে কি স্যার, নিউক্লিয়াস অর্গানাইজিং রিজিয়ন। কি, নিউক্লিওলাস অর্গানাইজিং রিজিয়ন। মনে রাখবা ক্রোমোজোমের যদি সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে তখন তাকে আমি কি বলি, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলি। যদি কোনো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে তখন তাকে আমি কি বলি, মেটাসেন্ট্রিক। যদি কোনো ক্রোমোজোমের এরকম দেখতে হয় যে দেখো মাঝখানের একটু নিচে, তখন তাকে আমি বলবো কি, যদি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাঝখানে নিচে থাকে তখন তাকে আমি কি বলবো, সাবমেটাসেন্ট্রিক। আবার বলছি, যদি কোনো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একদম মাঝখানে থাকে তখন তাকে কি বলবো, আমি মেটাসেন্ট্রিক। যদি কোনো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাঝখানে একটু নিচে থাকে তখন তাকে আমি কি বলবো, সাবমেটাসেন্ট্রিক। আর যদি কোনো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একদম শেষে থাকে তখন তাকে আমি কি বলবো, টেলোসেন্ট্রিক বলবো। কি বলবো আমি তাকে, টেলোসেন্ট্রিক। আবার রিপিট করছি, যদি কোনো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে তখন তাকে মেটাসেন্ট্রিক, মাঝখানের একটু নিচে তখন সাবমেটাসেন্ট্রিক, আর যদি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একদম শেষ প্রান্তে চলে যায় তখন তাকে আমি কি বলবো, টেলোসেন্ট্রিক। যদি কোনো ক্রোমোজোম টেলোসেন্ট্রিক হয় তাহলে সেখানে কে থাকবে, এই জায়গাটাকে বলবো এনওআর, কারণ এটা টেলোসেন্ট্রিক। তাহলে যদি কোনো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার শেষ প্রান্তে থাকে তখন তাকে আমি বলবো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। আর টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের একটা স্পেশাল অংশ থাকে যাকে বলে এনওআর, নিউক্লিওলাস অর্গানাইজিং রিজিয়ন। কেন এনওআর বলে কে, কারণ এখান থেকে নিউক্লিয়াসের যেটা সব থেকে ঘন অংশ, যেখান থেকে সবকিছু তৈরি হচ্ছিল, সেটা তৈরি হয় কখন, নতুন কোষ তৈরি হওয়ার সময়। আমি আবার রিপিট করছি, যখন কোনো এক কোষ থেকে অন্য কোষ তৈরি হয় মানে কোষ বিভাজন হয়,